দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে খেলার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ লর্ডসে যে রুদ্ধশ্বাস ম্যাচের দিকে আমাদের নজর ছিল। স্বপ্নভঙ্গ ভারতের। লর্ডসে লর্ড হতে পারলেন না জাদেজা। আমরা দেখলাম যে রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরি, এবং যদিও যে জায়গা থেকে ভারতের লড়াই চলছিল এবং এই ম্যাচ রীতিমতো রোমাঞ্চকর হতে চলেছিল, শুরু থেকেই আমরা দেখেছিলাম। আমি একেবারে চলে যাব, নিউজরুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আজকের যে ম্যাচ, সেই ম্যাচে স্বপ্নভঙ্গ ভারতের, এবং কিভাবে ব্যাখ্যা করবে আজকের ম্যাচকে? দেখো, রুদ্ধশ্বাস ম্যাচ এবং শেষ পর্যন্ত রবীন্দ্র জাদেজা দুর্ধর্ষ লড়াই চালিয়ে গিয়েছেন, কিন্তু ওই যেটা বলে আর কি, তীরে এসে তরিডো বাবা, সো নিয়ার ইয়েট সো ফার। ভারত এই ম্যাচ পরাজিত, 22 রানে পরাজিত, এবং এরই সঙ্গে সিরিজে 2-1 এগিয়ে গেল ইংল্যান্ড। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, কোথায় পার্থক্য হয়ে দাঁড়ালো আজকের এই ম্যাচ? পার্থক্য হয়ে দাঁড়ালো লাঞ্চের আগে 4টে উইকেট চলে যাওয়াটা খুব ভাইটাল হয়ে গেল। যদি উইকেটগুলো না যেত, এটা ভারত হয়তো এই ম্যাচটা জিতে যেত, কারণ ইংল্যান্ডকে দৃশ্যতই নার্ভাস লেগেছে। আমার খেলা দেখতে দেখতে মনে হচ্ছিল যে ওখানে লর্ডস মাঠের খুব কাছে বিখ্যাত অ্যাবে স্টুডিওজ আছে, যেখানে বিটলদের গান রেকর্ডিং হতো। ওদের একটা খুব বিখ্যাত দুঃখের গান আছে, ইয়েস্টারডে। এই ম্যাচটার দিকে যখনই ফিরে তাকাবেন ভারতীয় সমর্থকরা, ভারতীয় ক্রিকেটাররা, ভারতীয় ম্যানেজমেন্ট, তাদের হয়তো মনে হবে ইয়েস্টারডে। তুমি যেটা বললে, ইট ওয়াজ সো নিয়ার ইয়েট সো ফার। এবং ভারত হয়তো হেরে গেছে, কিন্তু আমরা ভারতীয় ক্রিকেটে যেগুলো চতুর্থ ইনিংসের শোচনীয় ব্যাটিং ব্যর্থতা যেগুলো ধরি, তার মধ্যে কিন্তু আজকেরটা পড়বে না। ভারত যেভাবে লড়াই করেছে, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা, পরে মোহাম্মদ সিরাজ এসে, দেখার মতো, এবং লাস্টের ছবিগুলোও দেখার মতো, যেখানে সিরাজ প্রায় স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বসে পড়েছেন, সেখানে সে তাকে টেনে তুলছেন ইংল্যান্ড উইকেট কিপার এবং ফিল্ডার, যারা একটু আগে শরীর লক্ষ্য করে টানা বোলিং করে যাচ্ছিলেন। এটাই হয়তো ক্রিকেট, মাঠের মধ্যে যুদ্ধ, খেলা শেষ হতে আবার বন্ধুত্বের হাত। একদমই। আজকে 14ই জুলাই, 13ই জুলাই লর্ডসের বেলকনিতে 2002-তে সৌরভ গঙ্গোপাধ্যায় জামা উড়িয়েছিলেন। আজকেও এরকম একটা মিরাকেলের আশা আমরা করছিলাম। তবে এখানে একটা নাম অবশ্যই নিতে হবে, রবীন্দ্র জাদেজা। গত 4টে ইনিংসে অর্ধশতরান, এবং আজকের ইনিংসটা যদিও ভারত হেরে গিয়েছে, কিন্তু তার কাছে অবশ্যই স্পেশাল হয়ে থাকবে। আজকের এই যে ইনিংসটা একটা ক্যারেক্টার শো করেছে রবীন্দ্র জাদেজা, কি বলবেন? নিশ্চয়ই। এবং খেলার পরে যে ছবিটা, যে বেন স্টোকস তাকে জড়িয়ে ধরলেন, ইংল্যান্ড কার্যত বডি লাইন বোলিং করছিল, এবং এই উইকেটটা একটু স্লো ছিল বলে বোঝা যায় না। যেভাবে তোরা বুমরাকে আউট করেছে, আমার তো একসময় মহাভারতের যুদ্ধের কথা মনে হচ্ছিল, যে ভঙ্গিতে তারা টানা 16টা শর্ট পিচ বল করেছেন। ক্রিকেটে একটা অঘোষিত একটা নিয়ম আছে যে তুমি টেল এন্ডারকে কিন্তু শর্ট পিচ করবে না, সেই নিয়ম কমপ্লিট লঙ্ঘন করে ইংল্যান্ড বুঝতে পেরেছিল এই ম্যাচ হারলে সিরিজটা হাতছাড়া হয়ে যাবে। টানা বেন স্টোকস নিজে ক্যাপ্টেন, বলতে পারবেন না যে তার টিমের অন্য কেউ করেছে, টানা পাজর লক্ষ্য করে, শরীর লক্ষ্য করে, সামনে দুজন ফিল্ডার রেখে মোহাম্মদ সিরাজকে ওইভাবে লেগেছে। সিরাজের জেতার জন্যে যতটা মানে কি বলবো, ডগলাস জার্ডিনের নীতি অনুসরণ করা যায়, ইংল্যান্ড তাই করেছে এবং করে ম্যাচটা জিতলো, নইলে কিন্তু এই ম্যাচটা তার হাত থেকে বেরিয়ে যেত। একদমই। শেষ প্রশ্ন করব যে ইংল্যান্ডের তরফ থেকে জোফ্রা আর্চারকে এই টেস্ট ম্যাচে নেওয়া হয়েছিল, এবং জোফ্রা আর্চার দুর্ধর্ষ বোলিং করেছেন, এবং একই সঙ্গে বেন স্টোকস ক্যাপ্টেন মানে ক্রাইসিস পয়েন্টে কি করতে পারেন সেটা কিন্তু দেখিয়েছেন। আজকে টানা বোলিং করে গিয়েছেন, অ্যাটাকিং বোলিং করেছেন, এবং যেভাবে ফিল্ড প্লেসমেন্ট করে অ্যাটাক করেছেন, সেটাও কিন্তু মানে অবশ্যই সেটা নিয়েও আলোচনা হবে। এই টোটাল টিম এফোর্ট ইংল্যান্ডের, এটাকে কীভাবে দেখছেন? টোটাল টিম এফোর্ট নয়, টিমের কয়েকজন, স্পেশালি বেন স্টোকস। এই 14ই জুলাই, তুমি 13ই জুলাইয়ের কথা বলছিলে, এই 14ই জুলাই আমি এই মাঠে বসে দেখেছি 6 বছর আগে যখন বেন স্টোকস ম্যাচটা নিউজিল্যান্ডের কাছ থেকে নিয়ে গিয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন। আবার সেই বেন স্টোকস এই পেস বোলার এই গরমের মধ্যে 22-23 ওভার বোলিং করছেন, সারাক্ষণ এগিয়ে থেকে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সি করছেন। বেন স্টোকস ভার্সেস জাডেজা ম্যাচটা হচ্ছিল, ফাইনালি বেন স্টোকস জিতলেন। তার কারণ হচ্ছে যে ওভারঅল ভারতের মিডল অর্ডারে কিছু ব্যর্থতার জন্য, নিলে কিন্তু আজকে জাডেজাই ম্যাচটা নিয়ে চলে যেতেন। একেবারেই ভারতের স্বপ্নভঙ্গ লর্ডসে অবশ্যই রবীন্দ্র জাদেজার দুর্দান্ত লড়াই অবশ্যই মনে রাখবে লর্ডস। তবে 2-1 এই মুহূর্তে ইংল্যান্ড এগিয়ে গিয়েছে সিরিজে। একটা লাইন মনে পড়ছে পার্সিবিসি শেলির, যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। পরের টেস্ট ম্যাচ ম্যানচেস্টারে, সেখানে কি বসন্ত আসবে ভারতীয় ক্রিকেটে? বলা খুব মুশকিল, 9 দিন দূরে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভারত হেরেছে 22 রানে, 25 রান হচ্ছে বাই।
22 রানে হেরেছো তুমি, 25 রান বাই হয়েছে, ওই 25 রান বাই না হলে ম্যাচটা কিন্তু তুমি জিততে। 25 রান একটা টেস্ট ম্যাচে মারাত্মক বেশি বাই। এবার সেটা হয়েছে যেহেতু ঋষভ পান্ত কিপিং করতে পারেননি, ধ্রুব জুড়েল এসেছিলেন। ঋষভ পান্ত খেলতে পারবেন কিনা খুব ইম্পর্টেন্ট। পাজরের সিরাজের লেগেছে, সিরাজ কি করবেন সেটা দেখার। তো অনেকগুলো ইপস অ্যান্ড বাটস আছে, সেই জন্য এক্ষুনি বলা খুব ডিফিকাল্ট। তবে 9 দিনের গ্যাপটা ভারতকে নিশ্চয়ই হেল্প করবে। সবাই আশা করবেন ঋষভ পান্ত তার মধ্যে সেরে উঠবেন, কারণ ঋষভ পান্তকে হারিয়ে তুমি ইংল্যান্ডকে হারানো খুব মুশকিল। তুমি কিন্তু সিরিজে 1-2 পিছিয়ে গেছো। একদমই 1-2 পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ভারতীয় দল। 23 তারিখ থেকে পরের টেস্ট ম্যাচ, মাঝে লম্বা গ্যাপ, বেশ কিছু ইপস অ্যান্ড বাটস। করুণ নায়ারের কি জায়গা হবে? ঋষভ পান্ত কি খেলতে পারবেন? সিরাজ কি খেলতে পারবেন? অনেকগুলো কোয়েশ্চেন, অ্যান্সার এই 9 দিনের মধ্যেই কিন্তু খুঁজে বের করতে হবে। ভাস্বতী একদমই, এবং লর্ডসে ভারতের স্বপ্নভঙ্গ বলা যেতে পারে, এবং আর্চারদের আক্রমণের রীতিমতো শুভমান গিলের ভারত বেসামাল। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। সরাসরি ছিলেন আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ।